where the mind is without fear and the head is held high, where knowledge is free. আজকে আমরা ক্লাস 12-এর ফিলোসফি আলোচনা করব। যে অধ্যায়টা আলোচনা করব সেই অধ্যায়টার নাম হচ্ছে অমাধ্যম অনুমান। তোমরা আশা করি প্রত্যেকে খাতা কলম নিয়ে বসেছো। আমার পড়া চলাকালীন সময়ে যে বিষয়গুলো তোমরা মনে করবে আমাদের খাতায় লিখে নেওয়া দরকার আছে, নোট করে নেওয়া দরকার আছে, সেগুলো ধীরে ধীরে তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে। কারণ এই লজিকের বিষয়গুলো কিছু কিছু জিনিসগুলো আছে যেগুলো লিখে রাখা খুব জরুরি। শোনার পরে হয়তো তোমাদের নাও মনে থাকতে পারে। এই কারণে প্রথমে তোমাদের আমি এই কথাটা বলে দিলাম। আজকের যে আমাদের আলোচ্য বিষয় অমাধ্যম অনুমান। তো অমাধ্যম অনুমান জানার আগে আমাদের বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যেতে হবে। অনুমান কি, যদিও এগুলো অনুমান কি এটা তোমাদের পূর্বের ক্লাসে আলোচনা হয়েছে, তাও আমি এখানে একবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য একবার আলোচনা করে নিচ্ছি। তো অনুমান, এর আগে পূর্বের ক্লাসেও বলা হয়েছিল যে অনুমান হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া যার সাহায্যে আমরা পূর্ব জ্ঞানের ভিত্তিতে নতুন কোনো তত্ত্ব বা নতুন কোনো তথ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, তাকেই বলা হচ্ছে অনুমান। কি বললাম? যে অনুমান হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া যার সাহায্যে আমরা পূর্ব জ্ঞানের ভিত্তিতে নতুন কোনো তত্ত্ব বা তথ্য সম্পর্কে একটা জ্ঞান লাভ করতে পারি বা পরিষ্কার ধারণায় হাজির হতে পারি, তাকেই বলা হচ্ছে অনুমান। যেমন মেঘ বৃষ্টির সম্পর্ক তোমাদের জানা আছে। একটা উদাহরণ বলি আর কি। মেঘ বৃষ্টি, মেঘ করলে বৃষ্টি হয়। এখন যদি মেঘ করে তাহলে আমি অনুমান করব যে বৃষ্টি হবে আর কি। এখন বর্ষাকাল, যে কোনো সময় মেঘ করে বৃষ্টি হয়ে যায় আর কি। কিন্তু আবার বৃষ্টি সেটা নাও হতে পারে, সেইগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে এর আগে। তো এই যে অনুমান, এই অনুমানটা যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি। অনুমান যখন, তাহলে কি হচ্ছে, তাহলে যুক্তি কাকে বলছে? তাহলে লিখে নিতে পারো তোমরা। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে যুক্তি বলে। ক্লিয়ার হয়েছে? দেখো, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি। এটা সহজ সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা বলা যেতে পারে, যে ভাষাগত কাঠামোর মধ্যে এক বা একাধিক বচনকে যুক্তিবাক্য হিসাবে গ্রহণ করা হয় এবং তার বা তাদের ভিত্তিতে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয়, তখন তাকে বলা হয় যুক্তি। এই যুক্তিতে দুটো জিনিস থাকে, যে একটা হচ্ছে যুক্তিবাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত। যুক্তিটা কাকে বলা হলো তাহলে? যে ভাষাগত কাঠামোর মধ্যে এক বা একাধিক বচনকে যুক্তিবাক্য হিসাবে গ্রহণ করা হচ্ছে এবং তার বা তাদের ভিত্তিতে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাকে বলা হচ্ছে
যুক্তি। এবার এই যে অনুমান বা যুক্তি, এই অনুমান বা যুক্তিকে ক ভাগে ভাগ করা যায়। এই অনুমান বা যুক্তিকে প্রথমত দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অবরোহ অনুমান বা অবরোহ যুক্তি, অবরোহ অনুমান বা অবরোহ যুক্তি, আর একটা হচ্ছে আরোহ অনুমান বা আরোহ যুক্তি। এই অবরোহ অনুমানকে আবার ভাগ করা হয়, আরোহ অনুমানকে আবার ভাগ করা হয়। তো এই যে বিভিন্ন প্রকারগুলো আর কি, এই প্রকারগুলো আমি একটু কীরকমভাবে এই অনুমানের বিভাগগুলো রয়েছে আমি একটু প্রজেক্টরে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রজেক্টরের দিকে তোমরা একটু নজর রাখো। আচ্ছা দেখো, যে বিষয়টা বলছিলাম আমি, যে অনুমান বা যুক্তিকে ক ভাগে ভাগ করা হয়। দেখো একটু প্রজেক্টরের দিকে লক্ষ্য রাখো। দেখো, অনুমান বা যুক্তিকে প্রথমত দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। ঠিক আছে? এবার এই অবরোহ অনুমানকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অমাধ্যম অনুমান, একটা হচ্ছে মাধ্যম অনুমান। ঠিক আছে? এই অবরোহ অনুমানকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা অমাধ্যম অনুমান, একটা অমাধ্যম অনুমান। এই যে দেখো, এখানে দেখো, যে ক্লিয়ার করে দেখো, অবরোহ অনুমানটাকে দেখো, শুধু অবরোহ অনুমানটাকে এখানে নিয়ে আসা হয়েছে। অবরোহ অনুমানকে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা অমাধ্যম অনুমান, একটা মাধ্যম অনুমান। আমি তার আগে একটু অবরোহ অনুমানটা কি এটা একটু আরও মনে করিয়ে দিই আর কি। যে যুক্তিতে সিদ্ধান্ত এক বা একাধিক যুক্তি বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্ত কখনো যুক্তি বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয় না, তাকে বলা হচ্ছে অবরোহ অনুমান। আর আরোহ অনুমান হচ্ছে যে যুক্তিতে সিদ্ধান্ত সর্বদাই একাধিক যুক্তি বাক্য থেকে নিঃসৃত হয় কিন্তু অনিবার্যভাবে নিঃসৃত হয় না, এবং সিদ্ধান্ত সর্বদাই যুক্তি বাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়, তাকে বলা হচ্ছে আরোহ অনুমান। আমাদের আজকের বিষয় আরোহ অনুমানটি নিয়ে না, অবরোহ অনুমানের যে বিভাগ অমাধ্যম অনুমান সেটা নিয়ে আর কি। এই যে অবরোহ অনুমানকে দুটো ভাগে ভাগ করা হলো, অমাধ্যম অনুমান আর মাধ্যম অনুমান। আমাদের আজকের বিষয় অমাধ্যম অনুমানটা কি জানবো, মাধ্যম অনুমানটা কি, তারপর অমাধ্যম অনুমানের যে একে একে বিষয়গুলো আছে, যেমন আবর্তন, বিবর্তন, বস্তুগত বিবর্তন, সমবিবর্তন, বিরোধানুমান। এই অধ্যায়ে এই যে বিষয়গুলো, আমাদের প্রথম আবর্তনটা আমরা একে একে আলোচনা করব, তারপরে বিবর্তন হবে, তারপরে বস্তুগত বিবর্তন হবে, তারপরে সমবিবর্তন হবে। তো ক্লিয়ার তাহলে? তো এরপরে আমরা কি জানবো আগে, অমাধ্যম অনুমানটা কি আর মাধ্যম অনুমানটা কি। এবার এই বিষয়টাকে তোমাদের ব্ল্যাকবোর্ডে উদাহরণের সাহায্যে আলোচনা করছি। তোমরা একটু লক্ষ্য রাখো, অনুমান বা যুক্তি এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমত যেটা তোমাদের দেখানো হলো প্রজেক্টরে, অবরোহ অনুমান আর একটা হচ্ছে আরোহ অনুমান। আর এই অবরোহ অনুমানকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। দেখো খেয়াল করো, একটা হচ্ছে অমাধ্যম অনুমান আর একটা হচ্ছে মাধ্যম অনুমান। আচ্ছা দেখো, তো অবরোহ অনুমান আর অনুমান আমরা ক্লিয়ার হয়ে গেছি, পরিষ্কার হয়ে গেছি ধারণা সম্পর্কে। যে অমাধ্যম অনুমানটা কি এবার আর কি। তো অমাধ্যম অনুমানটা একটা অবরোহ অনুমান। তার মানে যে অবরোহ অনুমানে সিদ্ধান্তটি একটি মাত্র যুক্তি বাক্য থেকে নিঃসৃত হয় তাকে বলা হচ্ছে অমাধ্যম অনুমান। আচ্ছা দেখো, সংজ্ঞাটা তোমরা পারলে লিখে নাও। যে অবরোহ
অনুমানে একটি মাত্র যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। আচ্ছা দেখো আরেকবার পড়ে নিচ্ছি। যে অবরোহ অনুমানে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে? তার মানে অমাধ্যম অনুমান হচ্ছে একটা অবরোহ অনুমান, এখানে একটা মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত পাওয়া যাবে, তার মানে একটা যুক্তিবাক্য থাকবে আর একটা সিদ্ধান্ত থাকবে। আর সিদ্ধান্তটা কিভাবে নিঃসৃত হবে? অনিবার্যভাবে নিঃসৃত হবে, মানে যুক্তিবাক্য থেকেই সিদ্ধান্তটা নিঃসৃত হবে। এখানে আরেকটা কথা আছে অমাধ্যম অনুমানে, যে সিদ্ধান্তটা কখনোই যুক্তিবাক্যের চেয়ে বেশি ব্যাপক হবে না। কেন বেশি ব্যাপক হবে না সেটা আমরা অবরোহ অনুমানেই আমরা জেনেছি আর কি। অবরোহ অনুমানেরই ওটা বৈশিষ্ট্য যে সিদ্ধান্তটা কখনোই যুক্তিবাক্যের চেয়ে বেশি ব্যাপক হবে না। অমাধ্যম অনুমানটা যেহেতু একটা অবরোহ অনুমান, সেই কারণে অমাধ্যম অনুমানের ক্ষেত্রেও একই বিষয় থাকবে যে সিদ্ধান্তটা কখনোই যুক্তিবাক্যের চেয়ে বেশি ব্যাপক হবে না। আশা করি যে তোমরা অমাধ্যম অনুমানটা ক্লিয়ার হয়ে গেছো কাকে বলে এবং কি বিষয়টা। এরপরে মাধ্যম অনুমানটা বলি। মাধ্যম অনুমান যে অবরোহ অনুমানে একাধিক যুক্তিবাক্য থেকে, দুই বা ততোধিক যুক্তিবাক্য থেকে বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে মাধ্যম অনুমান বলে। কি বললাম? যে অবরোহ অনুমানে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে মাধ্যম অনুমান বলে। আচ্ছা দেখো, যে অবরোহ অনুমানে একাধিক যুক্তিবাক্য থেকে, ওখানে ছিল অবরোহ অনুমানের অমাধ্যম অনুমানের ক্ষেত্রে ছিল একটি মাত্র যুক্তিবাক্য, মানে একটা যুক্তিবাক্য থাকবে আর একটা সিদ্ধান্ত থাকবে, মাধ্যম হিসাবে অন্য কোনো যুক্তিবাক্য থাকবে না, এই জন্য এর নাম হচ্ছে অমাধ্যম। তো একাধিক যুক্তিবাক্য আর মাধ্যম অনুমানে কি হচ্ছে? একাধিক যুক্তিবাক্য, মানে একের অধিক, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, মানে মাধ্যম হিসাবে এক বা একের বেশি যুক্তিবাক্য থাকবে, সেই কারণে এর নাম হচ্ছে মাধ্যম অনুমান। তার একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলছে মাধ্যম অনুমান। এখানে একটু বিষয় বলে নিই যে অমাধ্যম অনুমান আর মাধ্যম অনুমান। তাহলে অমাধ্যম অনুমানে কি দেখলাম?
যে অমাধ্যম অনুমানে একটা যুক্তিবাক্য, এখানে একাধিক যুক্তিবাক্য, মানে একটা যুক্তিবাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত আসছে, মানে এখানে মাধ্যম থাকছে না। এই কারণেও একে বলা হচ্ছে ও মাধ্যম, মানে ও মানে নাই, মানে কোনো মাধ্যম নাই। ক্লিয়ার? আর এখানে মাধ্যম অনুমানে মাধ্যম থাকছে, মানে মাঝে আলাদা যুক্তিবাক্য থাকছে। যেমন ধরো এই কলমটা আমার বন্ধুর কলম আছে। আমি যদি আমার বন্ধুর নাম রাম, তা আমি রামকে ধরো কলমটা দিব, আমি সরাসরি রামকে কলমটা দিয়ে দিলাম। এখানে কোনো মাধ্যম থাকলো কি? মাধ্যম থাকলো না, আমি সরাসরি ওকে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে অমাধ্যম। আর মাধ্যমটা কোনটা? যদি ধরো এই কলমটা আমি আমার বাড়ি নিয়ে চলে এসেছি, তো আমি শ্যামের সঙ্গে দেখা, আমি বললাম যে শ্যাম, রামের কলম আছে, তুই রামকে গিয়ে দিয়ে দে আর কি। তা শ্যাম এখানে মাধ্যম হিসাবে কাজ করলো, মানে মাঝে কোনো কেউ থাকছে মাধ্যম হিসাবে, এই জন্য একে বলা হচ্ছে মাধ্যম অনুমান। তো বিষয়টাকে, তাহলে সংজ্ঞাটা তোমাদের ক্লিয়ার হয়েছে বিষয়টা, আশা করি। এবার এই বিষয়টাকে আমরা উদাহরণের সাহায্যে একটু বুঝে নিব আর কি, যে দুটো অনুমানের যে উদাহরণ, দেখি একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে। অমাধ্যম অনুমান। আর মাধ্যম অনুমান। দেখো অমাধ্যম অনুমানের উদাহরণটা লিখলাম, কোনো মানুষ নয় দেবতা, আর কোনো দেবতা নয় মানুষ। মাধ্যম অনুমানের একটা উদাহরণ লিখি, সকল মানুষ হয় মরণশীল। ব্ল্যাকবোর্ডটা খুব হিলছে। যুক্তিবাক্য, রাম হয় মানুষ, এটা আরেকটা যুক্তিবাক্য। রাম হয় মরণশীল। সিদ্ধান্ত। দেখো দুটো অনুমানের উদাহরণ লিখেছি। অমাধ্যম অনুমানের উদাহরণ লিখলাম, কোনো মানুষ নয় দেবতা, অতএব কোনো দেবতা নয় মানুষ। এটা হচ্ছে যুক্তিবাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত। মাধ্যম অনুমানের ক্ষেত্রে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। এখানে হচ্ছে দুটো যুক্তিবাক্য আর একটা সিদ্ধান্ত। দেখো যে অমাধ্যম আর মাধ্যম অনুমানের যে দুটো উদাহরণ দেওয়া হলো, এখানে দেখো একটা যুক্তিবাক্য আছে আর একটা সিদ্ধান্ত আছে, মানে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটা সরাসরি চলে এসছে। এখানে মাধ্যম হিসাবে আলাদা কোনো যুক্তিবাক্যের প্রয়োজন হয়নি। তাহলে অমাধ্যম অনুমানে কি থাকবে? তাহলে একটা যুক্তিবাক্য আর একটা সিদ্ধান্ত।
আর মাধ্যম অনুমানের ক্ষেত্রে কি হয়েছে দেখো, মাধ্যম অনুমানের ক্ষেত্রে দেখো একটা যুক্তিবাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত আসেনি, দুটো যুক্তিবাক্যের উপরে নির্ভর করে তারপরে এই সিদ্ধান্তটা পাওয়া গেছে। যেমন দেখেন এখানে বলা হয় যে সকল মানুষ হয় মরণশীল, রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল। তার মানে কি, রাম একজন মানুষ তবে রাম হয় মরণশীল। এই যে রাম হয় মানুষ, এই যে যুক্তিবাক্যটা, এই যুক্তিবাক্যটাকে বলা হচ্ছে মাধ্যম যুক্তিবাক্য। মাধ্যম যুক্তিবাক্য, এই যে মাধ্যম যুক্তিবাক্যের প্রয়োজন হচ্ছে, সরাসরি সকল মানুষ থেকে মরণশীল থেকে রাম হয় মরণশীল কিন্তু আসা হয়নি, এই যুক্তিবাক্যটা মাধ্যম হিসাবে কাজ করেছে, এই জন্য একে বলা হচ্ছে মাধ্যম অনুমান। এবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমরা যে মাধ্যম অনুমান আর অমাধ্যম অনুমানটা কি, এই সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আশা করি নেই আর কি। তো এবার যদি এখান থেকে যদি প্রশ্ন হয় আর কি যে মাধ্যম অনুমান অমাধ্যম অনুমান কাকে বলে, তাহলে তোমরা পারবে। মাধ্যম অনুমান কাকে বলে, তাহলে তোমরা পারবে। যদি বলা হয় অমাধ্যম অনুমান এর দুটো বৈশিষ্ট্য লেখো, তাহলেও পারবে। কি কি লিখবো আমি, ধরো দুটো বৈশিষ্ট্য যদি বলা হয়, অমাধ্যম অনুমান একটা অবরোহ অনুমান, অমাধ্যম অনুমানে একটা যুক্তিবাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হয়, অনেকগুলো আছে। অমাধ্যম অনুমানে যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় ইত্যাদি। একই রকমভাবে মাধ্যম অনুমানের ক্ষেত্রেও, মাধ্যম অনুমান হচ্ছে একটা অবরোহ অনুমান। মাধ্যম অনুমানে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, মাধ্যম অনুমানে একাধিক যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয়, মাধ্যম অনুমানে সিদ্ধান্ত যুক্তিবাক্যের চেয়ে বেশি ব্যাপক হয়, বেশি ব্যাপক হতে পারে না ইত্যাদি। তো এই বিষয়গুলো কিন্তু যদি বৈশিষ্ট্য থাকে তাহলে পারবে। এবার ধরো এখানে দেওয়া হলো যে দুটো অনুমানের মধ্যে সাদৃশ্য কি, কোশ্চিন দেওয়া হলো সাদৃশ্য। দুটো অনুমানের মধ্যে অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমানের মধ্যে সাদৃশ্য কি। সাদৃশ্য মানে মিল, দুটোর মধ্যে কি কি, অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান উভয়েই অবরোহ অনুমান, এটা একটা মিল। ঠিক আছে, ক্লিয়ার? অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান উভয়েই যুক্তিবাক্য, উভয়ের ক্ষেত্রে সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। 3 নম্বর, অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান দুটোর ক্ষেত্রেই সিদ্ধান্ত কখনো যুক্তিবাক্যের চেয়ে বেশি ব্যাপক হতে পারে না। অমাধ্যম এবং মাধ্যম অনুমান 4 নম্বর, অমাধ্যম এবং মাধ্যম অনুমান দুটোর ক্ষেত্রেই আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়। অমাধ্যম এবং মাধ্যম অনুমান উভয় ক্ষেত্রেই যুক্তিবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত সবসময় সত্য হবে। এগুলো হচ্ছে সাদৃশ্য, মিল। আমি 5টা বললাম কিন্তু, তাহলে মনে থাকবে তোমাদের। আরেকবার বলে নিই তাহলে, একটু ভালো করে মনে রাখার চেষ্টা করো। অমাধ্যম ও মাধ্যম অনুমান উভয়ই অবরোহ অনুমান, 1 নম্বর। 2 নম্বর, অমাধ্যম ও মাধ্যম অনুমান উভয়ের ক্ষেত্রেই সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। 3 নম্বর, অমাধ্যম এবং মাধ্যম অনুমান উভয় ক্ষেত্রেই সিদ্ধান্তটি যুক্তিবাক্যের চেয়ে কখনো বেশি ব্যাপক হতে পারবে না। 4 নম্বর, অমাধ্যম এবং মাধ্যম অনুমান উভয় ক্ষেত্রেই সিদ্ধান্তটি সবসময় কখনো যুক্তিবাক্যের চেয়ে বেশি ব্যাপক হবে না। ক্লিয়ার হলো? অমাধ্যম ও মাধ্যম অনুমান উভয় ক্ষেত্রেই আকারগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়। অমাধ্যম ও মাধ্যম অনুমান উভয় ক্ষেত্রেই যুক্তিবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত সত্য হবেই। এই বিষয়গুলো গেল সাদৃশ্য। এবার যদি বলা হয় বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য মানে কি, পার্থক্য। যদি বলা হয় অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা কি দেখতে পাবো? পার্থক্য
একটু ডিটেলসে আমি আলোচনা করি। 1 নম্বর, যুক্তিবাক্যের সংখ্যার দিক দিয়ে। এটা লেখা থাকে উদাহরণটা, সংখ্যার দিক দিয়ে। সংখ্যার দিক দিয়ে কি পার্থক্য দেখা যাচ্ছে? এখানে যুক্তিবাক্য একটি যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, আর এখানে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়। ঠিক আছে, তাহলে কি বললাম? তাহলে যুক্তিবাক্যের সংখ্যার দিক দিয়ে পার্থক্যটা কি বললাম? এখানে একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়, আর এখানে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়। 2 নম্বর পার্থক্য বচনের দিক থেকে। বচনের দিক থেকে কি, যে এখানে দুটো বচন থাকে, একটা যুক্তিবাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে কি বললাম? এখানে দুটো বচন থাকে, একটা যুক্তিবাক্য থাকে আর একটা সিদ্ধান্ত থাকে। মাধ্যম অনুমানের ক্ষেত্রে কি থাকে? একাধিক বচন থাকে। একাধিক বলাটা ভুল, মানে দুইয়ের বেশি থাকবে। ঠিক আছে, মানে দুটো যুক্তিবাক্য থাকবে, একটা সিদ্ধান্ত, মানে 3টে থাকবেই, 3টে বচন থাকবে, 3-এর বেশি থাকতে পারে। 3 নম্বর, পদের দিক থেকে। পদের দিক থেকে কি দেখো, এখানে অমাধ্যম অনুমানের ক্ষেত্রে 2টি পদ থাকে। দেখো, এটা উদ্দেশ্য পদ, এটা বিদেহ পদ। এখানে এটা হয়ে গেছে বিদেহ, এটা হয়ে গেছে উদ্দেশ্য। তবে দুটো পদ থাকবে। কি কি থাকবে? দুটো পদ কি কি থাকবে? একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিদেহ পদ। ক্লিয়ার হলো কি বিষয়টা? বুঝতে পারলে? যে পদের দিক দিয়ে বললাম কি, এখানে দুটো পদ আছে। দেখো, মানুষ, একটা পদ দেখো 2বার ব্যবহার হয়েছে। মানুষ এখানে আছে আর এখানে আছে, 2বার ব্যবহৃত হয়েছে। তখন মানুষ, দুটো মানুষ মিলে একটাই পদ। আর দেবতা দেখো 2বার আছে, তবে এখানে দুটো পদ থাকবে। আর মাধ্যম অনুমানের ক্ষেত্রে 3টে পদ থাকবে। 3টে পদ দেখো, রাম একটা পদ, মানুষ একটা পদ, আর মরণশীল হচ্ছে একটা পদ। ক্লিয়ার হলো? রাম একটা পদ, মানুষ একটা পদ, আর একটা হচ্ছে মরণশীল হচ্ছে একটা পদ। 3টে পদ। 3টে পদ কি কি? একটাকে বলা হয় পক্ষপদ, একটাকে বলা হয় সাধ্যপদ, আর একটাকে বলা হচ্ছে হেতুপদ। তাহলে পদের দিক দিয়ে কি দেখলাম? যে অমাধ্যম মানে দুটো পদ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা হচ্ছে বিদেহ পদ। আর মাধ্যম অনুমানে 3টে পদ থাকে, একটা হচ্ছে পক্ষপদ, সাধ্যপদ আর হেতুপদ। এখানে দুটো পদ, একটা মানুষ একটা দেবতা, অন্য বচন অন্য যুক্তির ক্ষেত্রে অন্য থাকবে, আর এখানে 3টে পদ থাকবে। এরপর হচ্ছে 4 নম্বর পার্থক্য, যে সিদ্ধান্ত গঠনের দিক থেকে। সিদ্ধান্ত গঠনের দিক থেকে। সিদ্ধান্ত গঠনের দিক থেকে কীরকম? যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত গঠন করা হয়। এখানে কোনো মাধ্যম হিসাবে কোনো আলাদা কোনো যুক্তিবাক্যের প্রয়োজন হয় না। কিন্তু মাধ্যম অনুমানের ক্ষেত্রে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত গঠন করা হয়। এখানে মাধ্যম হিসাবে আলাদা যুক্তিবাক্যের প্রয়োজন হয়, এক বা একাধিক যুক্তিবাক্যের প্রয়োজন হয়। তাহলে পার্থক্যটা ক্লিয়ার হলো কি? আরেকবার বলে দিই তাহলে শর্ট করে। 1 নম্বর পার্থক্য যুক্তিবাক্যের সংখ্যার দিক থেকে। এটা তোমরা নোট করে রাখতে পারো এই জিনিসগুলো। যুক্তিবাক্যের সংখ্যার দিক থেকে, যুক্তিবাক্যের সংখ্যা কি? অমাধ্যম মানে একটা যুক্তিবাক্য থাকবে, একটা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়। মাধ্যম অনুমানের ক্ষেত্রে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়। ক্লিয়ার?
মানে অমাধ্যম অনুমানে একটাই থাকবে যুক্তিবাক্য, মাধ্যম অনুমানে একাধিক থাকবে। 2 নম্বর বচনের দিক থেকে অমাধ্যম অনুমানে 2টো বচন থাকবে, মাধ্যম অনুমানে 2-এর বেশি বচন থাকবে, 3টা 4টা থাকতে পারে। পদের দিক থেকে অমাধ্যম অনুমানে 2টো পদ থাকবে, একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা বিদেহ পদ। মাধ্যম অনুমানের ক্ষেত্রে 3টে পদ থাকবে, পক্ষপদ, সাধ্যপদ আর হেতুপদ। আর সিদ্ধান্ত গঠনের দিক থেকে কি, যে অমাধ্যম অনুমানে যুক্তিবাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত নিঃসৃত হয়। এখানে মাধ্যম হিসাবে আলাদা কোনো যুক্তিবাক্যের প্রয়োজন হয় না, কিন্তু মাধ্যম অনুমানে একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, এখানে মাধ্যম হিসাবে আলাদা যুক্তিবাক্যের প্রয়োজন হয়। তাহলে এখানে কি তাহলে তৈরি হবে? তাহলে এখানে অমাধ্যম অনুমান কাকে বলে? তাহলে কি আলোচনা হলো এখানে? অমাধ্যম অনুমান কাকে বলে, মাধ্যম অনুমান কাকে বলে, অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য কি, মাধ্যম অনুমানের বৈশিষ্ট্য কি, উদাহরণ উভয় অনুমানের, অমাধ্যম এবং মাধ্যম অনুমানের সাদৃশ্য, আর অমাধ্যম ও মাধ্যম অনুমানের বৈসাদৃশ্য বা পার্থক্য। এরপরে আমি পরবর্তী আলোচনায় যাচ্ছি। অমাধ্যম অনুমানের প্রকারভেদ। অমাধ্যম অনুমানের প্রকার কি ভাবে অমাধ্যম অনুমানকে ভাগ করা হয়, অনেকগুলো ভাগ নিয়ে আলোচনা আছে, তোমাদের সিলেবাসে যেগুলো আছে আমি সেগুলো দেখাচ্ছি আর কি। অমাধ্যম অনুমান হচ্ছে একটা আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, বস্তুগত বিবর্তন, বিরোধানুমান, এগুলো হচ্ছে অমাধ্যম অনুমান। আরও রয়েছে, ওগুলো তোমাদের সিলেবাসের মধ্যে নেই বলে আমি দেখাচ্ছি না। তাহলে এখানে কি দেখালাম? তাহলে অমাধ্যম অনুমানের প্রকার: আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, বস্তুগত বিবর্তন, বিরোধানুমান। তো এই বিষয়গুলোকে আমরা এবার এক এক করে আলোচনা করব। প্রথমে আমাদের আলোচনা শুরু হবে আবর্তন থেকে। আবর্তনটা কি? আবর্তন। তাহলে আবর্তনটা কি? আবর্তনটা হচ্ছে একটা অমাধ্যম অনুমান। আবার কি? আবর্তনটা হচ্ছে একটা অবরোহ অনুমানও, তাই তো? আবর্তন একটা অমাধ্যম অনুমানও, আবার আবর্তন অবরোহ অনুমানে। তাহলে প্রথমে আমি আবর্তন কাকে বলে সেটা বলি আগে। যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে বিধিসঙ্গতভাবে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় হিসাবে রাখা হয়, যুক্তিবাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে রাখা হয় এবং যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে গুণের কোনো পরিবর্তন করা হয় না, তাকে আবর্তন বলে। এবং খুব গুরুত্বপূর্ণ জিনিস আবর্তনটা। আবর্তনের সংজ্ঞাটাকে প্রথমে ভালো করে বুঝে নাও। আমি লিখে দিচ্ছি আর কি ব্ল্যাকবোর্ডে, তোমরা লিখে নিতে পারো আর কি। যে অবরোহমূলক
অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় হিসাবে রাখা হয় ব্ল্যাকবোর্ডটা খুব নড়ছে। যুক্তিবাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে রাখা হয় এবং যুক্তিবাক্য সিদ্ধান্তের মধ্যে গুণের কোনো পরিবর্তন করা হয় না তাকে আবর্তন বলে। দেখো, তোমরা লিখে নিতে পারো যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে যুক্তিবাক্যের উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয় হিসাবে রাখা হয়, যুক্তিবাক্যের বিধেয়কে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসাবে রাখা হয় এবং যুক্তিবাক্য সিদ্ধান্তের মধ্যে গুণের কোনো পরিবর্তন করা হয় না তাকে আবর্তন বলে। মানে কি কি বিষয় আসলো তাহলে? যুক্তিবাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তে বিধেয় হবে, যুক্তিবাক্যের বিধেয়টা সিদ্ধান্তে উদ্দেশ্য হবে, আর গুণের কোনো পরিবর্তন হবে না, মানে গুণ একই থাকবে, পরিবর্তন হবে না, মানে গুণ একই থাকবে। এবার সংজ্ঞাটা আমি মুছে দিচ্ছি ব্ল্যাকবোর্ড থেকে। এবার বিষয়টাকে বুঝো কীরকম বিষয়টা, আবর্তনটা। সংজ্ঞাটা মুখস্থ করে ফেলবে। তাহলে কি দাঁড়াচ্ছে, কি বললাম তাহলে, কি কি কথা হলো এখানে? যে যুক্তিবাক্যের উদ্দেশ্য, মনে করো যুক্তিবাক্য আর একটা সিদ্ধান্ত। যুক্তিবাক্যের উদ্দেশ্যটা কি বলা হলো সংজ্ঞাতে? সিদ্ধান্তে বিধেয় হবে। আর যুক্তিবাক্যের বিধেয়টা সিদ্ধান্তে হয়ে যাবে উদ্দেশ্য। সংজ্ঞাতে তাই বলা হয়েছে, তাই তো? যুক্তিবাক্যের উদ্দেশ্যটা হয়ে যাবে সিদ্ধান্তে বিধেয়, আর যুক্তিবাক্যের বিধেয়টা সিদ্ধান্তে হয়ে যাবে উদ্দেশ্য। আর কি বলা হয়েছে? গুণ, গুণটা একই থাকবে, মানে পরিবর্তন হবে না। ধরো যুক্তিবাক্য যদি হয় থাকে বা হাঁবাচক থাকে, তাহলে সিদ্ধান্তটাও হয় হবে, হাঁবাচক হবে। আর যুক্তিবাক্য যদি নয় থাকে, তাহলে সিদ্ধান্তটাও নয় হবে, নাবাচক হবে। এইটুকু প্রথমত ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? কি মানে সংজ্ঞাতে যে বিষয়টা বলা হলো, যুক্তিবাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তে বিধেয় হবে, আর যুক্তিবাক্যের বিধেয়টা সিদ্ধান্তে উদ্দেশ্য হবে। একটা, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? এটা একটা উদাহরণ নেওয়া যাক আর কি। উদাহরণে কিভাবে হচ্ছে আবর্তনটা।
একটা আই বচনের একটা উদাহরণ নিচ্ছি। কোনো দার্শনিক হন বৈজ্ঞানিক। যেহেতু অনুমান, এটা সবসময় সিদ্ধান্তটা অতএব দিয়ে লিখতে হবে। কোনো বৈজ্ঞানিক বৈজ্ঞানিকটা এটা অবশ্যই হবে। কোনো বৈজ্ঞানিক হন দার্শনিক। এটা হচ্ছে যুক্তিবাক্য। আর এটা হচ্ছে সিদ্ধান্ত। এখানে দেখো দার্শনিকটা উদ্দেশ্যপদ, এখানে দার্শনিকটা এখানে বিদেহ পদ হয়ে গেছে। যুক্তিবাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তে বিদেহ হবে, আর বৈজ্ঞানিকটা বিদেহ পদ, এটা দেখো এখানে উদ্দেশ্য পদ হয়ে গেছে, মানে বিদেহটা উদ্দেশ্য পদ হবে। ক্লিয়ার তাহলে সঙ্গে থেকে? আর গুণ একই থাকবে, পরিবর্তন হবে না। এখানে হন আছে বা হয়, এখানে হন বা হয়েছে। ক্লিয়ার কি এই বিষয়টা? কি আমরা সংজ্ঞাতে যা দেখলাম, তো সংজ্ঞাতে এইটুকু পর্যন্ত ঠিক আছে। আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে, এই যে যুক্তিবাক্যটাকে আবর্তনের ক্ষেত্রে বলা হয় আবর্তনীয় বচন। যুক্তিবাক্যের ক্ষেত্রে আবর্তনীয়টাকে বলা হয়, যুক্তিবাক্যটাকে বলা হয় আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয়, আর সিদ্ধান্তটাকে বলা হয় আবর্তিত। ক্লিয়ার? যুক্তিবাক্যটাকে বলা হবে আবর্তনীয়, আর সিদ্ধান্তটাকে বলা হবে আবর্তিত। এটুকু বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের? এরপরে আমরা যেটা যাব, আবর্তনের নিয়ম। আবর্তনের নিয়মে কি বলছে? নিয়মগুলোকে লিখে নিবে আর কি। সংজ্ঞার কিছু বিষয় এখানে কিন্তু নিয়মের মধ্যে আসছে। 1 নম্বর নিয়ম হচ্ছে উদ্দেশ্য পদের নিয়ম। উদ্দেশ্য পদের নিয়মটা কি? তাহলে এবার আমি যুক্তিবাক্যটাকে আবর্তনীয় বচন বলছি, মানে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ, মানে যুক্তিবাক্যটাকে বলবো এবার আবর্তনীয়, যেহেতু আবর্তন করছি আর কি। আবর্তনীয় যেহেতু একটু আগে তোমাদের দেখালাম আর কি। আবর্তনের ক্ষেত্রে যুক্তিবাক্যটাকে বলা হচ্ছে আবর্তনীয়, আর সিদ্ধান্তটাকে বলা হচ্ছে আবর্তিত। তাহলে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ আবর্তিত বচনে বিদেহ পদ হবে। ক্লিয়ার? উদ্দেশ্য পদের নিয়মটা কি? আরেকবার বলছি, আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ আবর্তিত বচনে বিদেহ পদ হবে। 2 নম্বর, বিদেহ পদের নিয়ম। বিদেহ পদের নিয়মটা কি? ঠিক উল্টোটা। আবর্তনীয় বচনের বিদেহ পদ আবর্তিত বচনে উদ্দেশ্য পদ হবে। 3 নম্বর, গুণের নিয়ম। গুণের নিয়মের ক্ষেত্রে কি আছে, যে আবর্তনীয় এবং আবর্তিত দুটো বচনের গুণ একই থাকবে। অর্থাৎ আবর্তনীয় বচন যদি হাঁবাচক হয়, তাহলে আবর্তিত বচনও হাঁবাচক হবে, আর আবর্তনীয় বচন যদি নাবাচক হয়, ভুল বলে দিলাম, গুণ একই হবে। মানে আবর্তনীয় বচন যদি হাঁবাচক হয়, তাহলে আবর্তিত বচনও হাঁবাচক হবে, এবং আবর্তনীয় বচন যদি নাবাচক হয়,
তাহলে আবর্তিত বচনও নাবাচক হবে। 4 নম্বর, ব্যাপ্যতার নিয়ম। এই নিয়মটা খুব গুরুত্বপূর্ণ আবর্তনের ক্ষেত্রে। আবর্তনীয় বচনে যে পদ ব্যাপ্য নয় সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। আবার বলছি, আবর্তনীয় বচনে যে পদ ব্যাপ্য নয় আবর্তিত বচনে সেই পদ ব্যাপ্য হতে পারবে না। যেমন ধরো যে মনে করো উদ্দেশ্য পদ আর বিদেহ পদ, এটা এখানে বিদেহ উদ্দেশ্য হয়েছে, এটা এখানে উদ্দেশ্য হয়েছে, এখানে এটা উদ্দেশ্য হয়ে গেছে, এটা এখানে বিদেহ হয়ে গেছে, প্রেডিকেট। তো মনে করে ধরো দুটো বচনই হচ্ছে আই বচন। তা আই বচনে কোন পদ ব্যাপ্য হয়? তোমাদের বচনের মধ্যে এটা আলোচনা হয়েছে আর কি, কোন বচনে কোন পদ ব্যাপ্য। আই বচনে কোনো পদই ব্যাপ্য নয়, এটাও আই বচন কোনো পদ ব্যাপ্য হলো না। তাহলে এই ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু মানলো। কি বলছে? আবর্তনীয় বচনে যে পদ ব্যাপ্য নয়, ধরো উদ্দেশ্য পদটাই ধরছি, এখানে ব্যাপ্য হয়নি, সেই পদটা আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না, এখানেও ব্যাপ্য হয়নি। একই রকমভাবে যদি বিদেহ পদের ক্ষেত্রে দেখি, এটা এখানে ব্যাপ্য হয়নি, এটাও এখানে ব্যাপ্য হয়নি, তো নিয়মটা মানলো। যদি ধরো মনে করো যে দুটোই ই বচন যদি থাকতো, ধরো এটা ই বচন আর এটাও ই বচন, তাহলে ই বচনে কি হয়? ই বচনে উভয় পদ ব্যাপ্য। ই বচনে উভয় পদ ব্যাপ্য। কি ব্যাপ্যতার নিয়মটা মনে আছে তো? মনে করার চেষ্টা করো। এ বচনে সাবজেক্ট ব্যাপ্য, প্রেডিকেট অব্যাপ্য। ই বচনের ক্ষেত্রে কি আছে? সাবজেক্ট প্রেডিকেট দুটোই ব্যাপ্য। আই বচনের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট দুটোই অব্যাপ্য। ও বচনের ক্ষেত্রে সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট অব্যাপ্য, প্রেডিকেট ব্যাপ্য। এটা তোমাদের ব্যাপ্যতার নিয়মে আছে। আর শুধুমাত্র এ বচনের ক্ষেত্রে যদি সমবিস্তার সম্পন্ন হয় তাহলে দুটো পদ ব্যাপ্য হয়। তাহলে ই বচনের ক্ষেত্রে কি আছে? তাহলে দুটো পদই ব্যাপ্য আছে, এখানে দুটো পদ ব্যাপ্য। তার নিয়মে কি আছে? যে আবর্তনীয় বচনে যে পদ ব্যাপ্য নয়, কারণ আবর্তনীয় বচন দুটো পদে ব্যাপ্য হয়ে গেছে, তাহলে সেটা প্রশ্ন আসছে না। সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে যদি ধরো এটা এ বচন আছে আর মনে করো এটা ই বচন আছে, তাহলে এ বচনের ক্ষেত্রে কি আছে? উদ্দেশ্য পদ ব্যাপ্য আছে, আর এটা ব্যাপ্য নয়, আর এটা ই বচন, মানে দুটোই ব্যাপ্য। তা কি বলছে ব্যাপ্যতার নিয়মে? যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হবে না সেই পদ এখানে ব্যাপ্য হতে পারবে না। মানে পিটা এখানে ব্যাপ্য হয়নি, কিন্তু এখানে এসে ব্যাপ্য হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে নিয়মটা মানলো না, এই ক্ষেত্রে আবর্তনটা হবে না, আবর্তন হবে না। এই নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, ভালোভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। এবার 5 নম্বর নিয়ম কি আছে? 5 নম্বর নিয়ম, 5 নম্বর নিয়ম হচ্ছে ব্যাপকতার নিয়ম। ব্যাপকতার নিয়ম, ব্যাপকতার নিয়মটা কি? যে আবর্তিত বচন কখনোই আবর্তনীয় বচন অপেক্ষা বেশি ব্যাপক হতে পারবে না। মানে এই বচনটা কখনোই এর থেকে বড় হতে পারবে না, সেটা অবরোহ অনুমানের ক্ষেত্রে, যেহেতু এটা অবরোহ অনুমান সেই ক্ষেত্রে। আরেকবার তাহলে শর্ট করে বলে দিচ্ছি নিয়মটা। আবর্তনীয় প্রথম নিয়মটা হচ্ছে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ আবর্তিত বচনে বিদেহ পদ হবে। দ্বিতীয় নিয়ম, আবর্তনীয় বচনের বিদেহ পদ আবর্তিত বচনে উদ্দেশ্য পদ হবে। তৃতীয় ক্ষেত্রে আবর্তনীয় বচন এবং আবর্তিত বচনের গুণ একই থাকবে, অর্থাৎ আবর্তনীয় বচন যদি হাঁ হয় তাহলে আবর্তিত বচন না হবে, হাঁ হবে, আর আবর্তনীয় বচন যদি না হয় তাহলে আবর্তিত বচনও না হবে। ব্যাপ্যতার নিয়ম হচ্ছে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য নয়
সেই পদ আবর্তিত বচনে ব্যপ্য হতে পারবে না। যদি ব্যপ্য হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আবর্তনের নিয়ম লঙ্ঘিত হবে। 5 নম্বর, আবর্তিত বচন কখনোই আবর্তনীয় বচন অপেক্ষা বেশি ব্যাপক হতে পারবে না। এই বিষয়টাকে আমি এবার একটু প্রজেক্টরে তোমরা দেখে নাও, তাহলে ধারণাটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে আবর্তনের একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটাই আমি লিখেছিলাম। কোনো দার্শনিক হয় বৈজ্ঞানিক, এটা আবর্তনীয় বচন। কোনো বৈজ্ঞানিক হয় দার্শনিক, আবর্তিত বচন। দেখো এখানে এরও চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া আছে দার্শনিকটা কিভাবে উদ্দেশ্য পদ থেকে বিদেহ পদ হয়েছে, আর বৈজ্ঞানিকটা কিভাবে বিদেহ পদ থেকে উদ্দেশ্য পদ হয়েছে। এখানে একই রকমভাবে সাবজেক্ট প্রেডিকেট করে এস পি করে দেখিয়ে দেওয়া আছে আশ্রয় বাক্য সিদ্ধান্ত। এস হচ্ছে সাবজেক্ট, পি হচ্ছে প্রেডিকেট। এবার নেক্সট স্লাইডে দেখো তোমাদের যে প্রথম যে নিয়মটা বলা হয়েছিল, প্রথম দুটো নিয়ম উদ্দেশ্য পদ এবং বিদেহ পদের নিয়ম, যেটা আমি ব্ল্যাকবোর্ডে তোমাদের দেখালাম। উদ্দেশ্য পদ আর বিদেহ, সাবজেক্ট প্রেডিকেট এস পি। দেখছি উদ্দেশ্যটা বিদেহ হয়েছে, বিদেহটা উদ্দেশ্য হয়েছে। দেখে নাও একটু ভালো করে লক্ষ্য করো যে আমি যেটা ব্ল্যাকবোর্ডে তোমাদের আলোচনা করলাম, এটা ছকের সাহায্যে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা যাতে এটা ভালোভাবে বুঝতে পারো আর কি। খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। তো দেখো সাবজেক্টটা প্রেডিকেট হয়েছে, প্রেডিকেটটা সাবজেক্ট হয়েছে। তারপর নেক্সট স্লাইডটা লক্ষ্য করো। এই স্লাইডটাতে দেখো যে গুণের নিয়মটা, তৃতীয় নিয়ম, যেটা গুণের নিয়ম, যে ছকের মাধ্যমে আবর্তনের গুণের নিয়মের প্রকাশ। হয়টা হয়, মানে আবর্তনীয় বচন যদি হয় তাহলে আবর্তিত বচনও হয় হবে, আবর্তনীয় বচন যদি নয় হয় তাহলে আবর্তিত বচনও নয় হবে। ক্লিয়ার? এবার ব্যাপ্যতার নিয়মটার ক্ষেত্রে দেখো এখানে একটা উদাহরণ তুলে ধরা হয়েছে। ব্যাখ্যা 1, 1 নম্বর ব্যাখ্যা, আশ্রয় বাক্য সিদ্ধান্ত। দেখো এখানে দুটো পদ ব্যাপ্য আছে, এখানে দুটো পদ ব্যাপ্য আছে। নিয়মে কি ছিল? যুক্তি বাক্যে যে পদ ব্যাপ্য হবে না সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এখানে দুটো পদই ব্যাপ্য হয়ে গেছে, মানে এইরকম যদি হয় তাহলে বৈধ। ব্যাখ্যা 2 নম্বর ব্যাখ্যা দেখো, এখানে দেখো দুটোই কিন্তু অব্যাপ্য, সে যে বচনই হোক দুটোই অব্যাপ্য। তার মানে এখানে কিন্তু ব্যাপ্য হয়ে গেলে চলবে না, তাহলে কিন্তু আবর্তন হবে না। মানে আকারটাকে এই রকম হতে হবে, মানে এটা যদি ঠিক থাকে, ব্যাপ্য যদি হয় তাহলে এটাকেও ব্যাপ্য হতে হবে, এসটাকে। এখানে যদি ব্যাপ্য থাকে তাহলে এটাকেও ব্যাপ্য হতে হবে। এই রকম হবে না যে এখানে ব্যাপ্য হয়নি এখানে ব্যাপ্য হয়ে গেছে, এখানে ব্যাপ্য হয়নি এখানে ব্যাপ্য হয়ে গেছে। আরেকটা দেখো ব্যাখ্যা 3, এটা দেখলে আরও একটু পরিষ্কার হবে। আশ্রয় বাক্য ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্ত ব্যাপ্য হয়েছে, ঠিক। দেখো লক্ষ্য করো একটু, আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি, এটাও ঠিক। আশ্রয় বাক্যেও ব্যাপ্য হয়নি, সিদ্ধান্তেও ব্যাপ্য হয়নি, এটাও ঠিক। একমাত্র ভুল হবে এটাই, আবর্তন হবে না, যে আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয় আর সিদ্ধান্তে যদি ব্যাপ্য হয়ে যায়। যে এটাকে মাথায় যদি রাখো তাহলে ব্যাপ্যতার নিয়মটা কোনো ক্ষেত্রেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। একমাত্র এই জায়গাটাকে মনে রাখবে, যাতে আবর্তনীয় বচনে ব্যাপ্য না হয়ে কোনো পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়। যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে এটার আবর্তন হবে না। এবারে আমরা দেখব যে চারটে যে বচন, চারটে নিরপেক্ষ বচন এই আয়ও, এই চারটে নিরপেক্ষ বচনকে কিভাবে আবর্তন করা যায় আমরা এবার ব্ল্যাকবোর্ডে সেটা দেখব। আচ্ছা দেখো, প্রথমে এ বচনের আবর্তনটা দেখাচ্ছি। এ বচনের একটা উদাহরণ নিই। সকল মানুষ হয় মরণশীল। এটা হচ্ছে আবর্তনীয় বচন। আবর্তনীয়, এটাকে আবর্তন করতে হবে। তো আমাকে যে আবর্তনটা করতে হবে, আবর্তনের নিয়ম অনুসরণ করে আবর্তন করতে হবে।
প্রথম নিয়মে যে ছিল এই যে উদ্দেশ্য পদটা বিদেহ পদ, ধরো এরকম জায়গায় আমি লিখি মানুষ, আর মরণশীলটাকে এদিকে আনলাম মরণশীল। আর হয়টা হয় হবে, আর এখানে একটা জীব কথাটা যুক্ত করে দিই সেন্টেন্স পূর্ণ করার জন্য, মরণশীল জীব হয় মানুষ। তো এবার এটা এ বচন বলে সকল আছে, এটা কি বচন হবে? তো প্রথমত আবর্তনের যে 3 নম্বর নিয়ম, গুণটা 1 রাখতে হবে। তো গুণটা যদি 1 রাখি তাহলে ই আর ও কিন্তু হবে না। কারণ ই আর ও হবে না কেন? যে এদের গুণ হচ্ছে না, নয়, তবে ই বা ও বচন কিন্তু আবর্তন করা যাবে না। তাহলে আমার আবর্তনটা হয় এ বচন বা আই বচনে দেখতে হবে। আমি যদি ধরো এটাকে এ বচন যদি করি তাহলে সকল মরণশীল জীব হয় মানুষ, এটা দাঁড়াচ্ছে সকল মরণশীল জীব হয় মানুষ। এখানে মানুষটা এখানে এসছে, আর এটা মরণশীলটা এখানে এসছে। এখানে মরণশীল জীব, তোমরা যদি মনে করো এখানেও মরণশীল জীব লিখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দুটো একই যদি রাখতে চাও, না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এবার ব্যাপ্যতার ক্ষেত্রে দেখি যে এ বচনে কোন পদ ব্যাপ্য। তার প্রথম দুটো নিয়ম হয়েছে, মানুষ উদ্দেশ্য পদ বিদেহ পদ হয়েছে, বিদেহ পদ উদ্দেশ্য পদ হয়েছে, গুণ একই আছে। তিনটে নিয়ম কিন্তু একেবারে ঠিক আছে। কিন্তু ব্যাপ্যতার নিয়মটা দেখো, এখানে এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিদেহ পদ অব্যাপ্য। এটাও যদি এ বচন হয় তো এটা ব্যাপ্য, এখানে এটা এখানে অব্যাপ্য। এখানে দেখো এটা আবর্তন কিন্তু বৈধ হবে না, কারণ আবর্তনের নিয়মে বলা আছে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হবে না সেই পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। এই মরণশীল পদটা এখানে কিন্তু ব্যাপ্য হয়নি, অথচ মরণশীল পদটা এখানে এসে ব্যাপ্য হয়ে গেছে। তার মানে আবর্তনের যে চতুর্থ নিয়ম, ব্যাপ্যতার নিয়ম, সেই নিয়মটাকে লঙ্ঘন করা হয়েছে। অতএব এ বচনে আবর্তন এ বচন হবে না। তাহলে আমার কি থাকলো? তাহলে ই ও তো হলো না, তাহলে এ বচনে আবর্তন হচ্ছে আই, তাহলে আই হবে। তো আই যদি হয় তাহলে কোনো হয়ে যাচ্ছে পরিমাণটা। তো কোনো মরণশীল জীব হয় মানুষ। এবার আই বচনে দেখো কোনো পদই কিন্তু ব্যাপ্য নয়, তার মানে এখানেও ব্যাপ্য হয়নি আর এখানেও ব্যাপ্য হয়নি। তাহলে ঠিক আছে বিষয়টা, তাহলে আবর্তনের নিয়মকে মেনে চলছে। আর 5 নম্বর নিয়ম যে আবর্তিত বচন কখনো আবর্তনীয় বচন অপেক্ষা বেশি ব্যাপক হতে পারবে না, বেশি ব্যাপক নয়। এখানে সকল আছে, এখানে কোনো আছে। তাহলে কি দেখলাম? তাহলে এ বচনের আবর্তন হলো, তাহলে আমি এখানে লিখি এ বচনের আবর্তন হলো তাহলে আই। এবার দেখতে হবে ই এর আবর্তন কি হবে, আই এর আবর্তন কি হবে, আর ও এর আবর্তন কি হবে। ই বচনের আবর্তন দেখো, একটা উদাহরণ লিখি, কোনো মানুষ নয় সর্বাঙ্গ সুন্দর, বা আর একটু সহজ উদাহরণ নেই, কোনো মানুষ নয় দেবতা। আবর্তনীয়। এটার ক্ষেত্রে আমি যদি আবর্তন যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে যে ই বচনের আবর্তন এ আর আই কিন্তু হবে না, কারণ এটা হচ্ছে বাচক। তাহলে আমি প্রথমে ইটাকে চেষ্টা করি, তাহলে ই বচনে লিখব কোনো দেবতাটাকে যদি এদিকে নিয়ে আসি, কোনো দেবতা, গুণটা নয় মানুষ। এখানে এটা ব্যাপ্য আছে, এটা ব্যাপ্য আছে, উদ্দেশ্য বিদেহ পদ হয়েছে, বিদেহ পদ উদ্দেশ্য পদ, গুণ একই আছে। আর এটা তো দেখো এটাও ব্যাপ্য, এটাও ব্যাপ্য, সবটাই ব্যাপ্য আছে। অতএব ব্যাপ্যতার নিয়মটা লঙ্ঘন করা
হয়নি, ব্যাপ্যতার নিয়মটা এখানে মেনে চলেছে, তাহলে এই আবর্তনটা বৈধ হয়েছে। ঠিক আছে, তাহলে কি দেখলাম, ই বচনে আবর্তন হচ্ছে ই। একই রকমভাবে আই বচনে আবর্তন এটা করে দেখি। কোনো কোনো সাপ হয় বিষধর, আবর্তনীয়। এটার আমি আই বচন আবর্তন করে দেখি। কোনো কোনো বিদেহটাকে উদ্দেশ্যপদ নিয়ে আসি, বিষধর হয় সাপ। শুনতে একটু কেমন লাগছে, এখানে বিষধর জীব বা বিষধর প্রাণী লিখে দিতে পারো। হয় আবর্তিত। দেখো এই আবর্তনটা কি হয়েছে, উদ্দেশ্যপদ বিদেহপদ হয়েছে, বিদেহপদ উদ্দেশ্যপদ হয়েছে, গুণ একই আছে। আই বচনে কোনো পদ ব্যাপ্য নয়, এটাও যেহেতু সিদ্ধান্ত আই বচন আবর্তিত বচন, এখানেও কোনো পদ ব্যাপ্য নয়, অতএব আই বচনে আবর্তনটা আই হবে। ক্লিয়ার? যেহেতু হয়ে গেল, অন্য বচন আর খুব চেষ্টা করার কোনো দরকার নেই। এবার ও বচন, একটা উদাহরণ লিখি। কোনো কোনো ফুল হয় লাল। দেখো তো এটার ক্ষেত্রে এ বচন আর আই বচন হবে না। কেন হবে না? এটা হচ্ছে হাঁ বাচক, আর সরি এটা এটা নয় হবে। ও বচন যেহেতু, কোনো কোনো ফুল নয় লাল, তো আর এটা হচ্ছে হাঁ বাচক বলে এ আর আই হবে না, ও বা ই এর মধ্যে হবে। আমি যদি ধরো এটাকে যদি ই বচন যদি করি, তাহলে কোনো হয়ে যাচ্ছে। কোনো হলে কি দাঁড়াচ্ছে, দাঁড়া আমি প্রথমে ও বচনটা করে দেখি, তারপর কি দাঁড়ায়। তাহলে এ আর আই হলো না, এ আর আই হলো কি হবে না, যেহেতু গুণের পরিবর্তন হয়ে যাবে। আমি যদি এটা আবর্তন যদি ও বচন করি, তাহলে কি হচ্ছে দেখো, কোনো কোনো লালটাকে এদিকে নিয়ে চলে আসি, লাল বস্তু করে দিই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। লাল বস্তু নয় ফুল, আবর্তিত। আবর্তিত এখানে কি দাঁড়ালো, উদ্দেশ্যটা বিদেহ হয়েছে, বিদেহটা উদ্দেশ্য হয়েছে, গুণটা একই আছে। ব্যাপ্যতার নিয়মটা দেখি, এখানে উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিদেহ পদ ব্যাপ্য, আর এখানে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিদেহ পদ অব্যাপ্য। এখানে দেখো সরি, হ্যাঁ না ভুল হলো, উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিদেহ পদ ব্যাপ্য। দেখো যে এই নিয়মটা এখানে লঙ্ঘন করেছে আর কি। কারণ এই নিয়মে কি আছে, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য হবে না সেটা ব্যাপ্য হতে পারবে না। দেখো এখানে ও বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য, এখানে ফুলটা এখানে অব্যাপ্য হয়েছে, কিন্তু বিদেহ পদ ব্যাপ্য বলে এখানে এসে সেটা ব্যাপ্য হয়ে গেছে বলে নিয়মটা কিন্তু মানল না। ঠিক আছে, তাহলে ও বচনে আবর্তন ও হচ্ছে না। আমি যদি তাহলে ও হলো না, তাহলে ও বচনে আবর্তন। আমি যদি এটাকে ই বচন যদি করি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কোনো লাল বস্তু নয় ফুল। এটার ক্ষেত্রে কিন্তু একই প্রবলেম দাঁড়াচ্ছে, একই সমস্যা দাঁড়াচ্ছে। এখানে এটাও ব্যাপ্য, এখানেও এটাও ব্যাপ্য, দুটোই ব্যাপ্য হয়ে গেছে, কিন্তু এখানে দেখো এটা ব্যাপ্য নয়, এখানে ব্যাপ্য হয়ে গেছে। তার মানে এর আবর্তন ই বচনও সম্ভব নয়। তো আমি এও হলো না, আয়ও হলো না, আর ইও হলো না, তাহলে কোনো আর ও হবে না, তাহলে ও বচনে আবর্তন সম্ভব নয়। তাহলে আমাদের কি দাঁড়ালো, তাহলে এ বচনের আবর্তন কি হলো, তাহলে এ বচনের আবর্তন হচ্ছে আই। এটার ক্ষেত্রে একটা
সমস্যা আছে, কোনো ক্ষেত্রে এ হয়, সেটা আমাদের পরবর্তীতে আলোচনা করব অন্য ক্লাসে। কোনো ক্ষেত্রে এ বচনে আবর্তন এ হয়, সমবিস্তার সম্পন্ন যদি হয়, সেটা আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করব। ই বচনে আবর্তন হচ্ছে ই, আই বচনে আবর্তন হচ্ছে আই, ও বচনে আবর্তন সম্ভব নয়। এবার আমরা একটু এই বিষয়টাকে একটু কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই যে কিভাবে আবর্তন করা যায়। একটু স্লাইডে এটা দেখে নাও একটু। আচ্ছা, দেখো, যেটা তোমাদের আমি বললাম আর কি, যে আবর্তনের নিয়মগুলো প্রয়োগ করে যা দাঁড়ালো, তাহলে এ বচনে আবর্তন কি হচ্ছে? তাহলে এ বচনে আবর্তন হচ্ছে আই, ই বচনে আবর্তন হচ্ছে ই। এটাকে মাথায় রাখবে, এ বচনে আবর্তন কোনো ক্ষেত্রে এ হয়, সেটা পরের ক্লাসে আমি বুঝাবো। আই বচনে আবর্তন হচ্ছে আই, আর ও বচনে আবর্তন সম্ভব নয়। এই বিষয়টাকে কিন্তু মাথায় রেখে আমাদেরকে আবর্তন করতে হবে আর কি। এবার আমি কয়েকটা তোমাদের উদাহরণের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে আবর্তন করা যাবে, যদিও বেশি সময় নেই আর কি, মাত্র 2-1টা উদাহরণ দিয়ে দেখাবো আর কি। এবার একটু ব্ল্যাকবোর্ডের দিকে চোখ রাখো। দেখো, এবার আমরা কয়েকটা বচনকে আবর্তন করব। কোশ্চিন থাকবে পরীক্ষাতে তোমাদের, যে নিম্নলিখিত বাক্যগুলিকে যুক্তি বিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করো এবং তাদেরকে আবর্তিত করো বা আবর্তন করো। তা আমি 1 নম্বর উদাহরণে একটা দেখি। দেখো, প্রত্যেকটি পুস্তক মূল্যবান। এটার প্রথমে কাজ কি হচ্ছে? এটা হচ্ছে একটা বাক্য, এটার প্রথম কাজ হচ্ছে এটাকে বচনে রূপান্তরিত করা। তো এটার বচনটা কি? প্রত্যেকটি, আর হাঁ বাচক, তাহলে এটা এ বচন হবে। তারপর সকল পুস্তক হয় মূল্যবান। এটা হচ্ছে আবর্তনীয়, যেহেতু আমি আবর্তন করব সেই কারণে এই বচনটাকে বলা হচ্ছে আবর্তনীয় বচন। এবার আবর্তন কি করব এটাকে দেখো। এবার তোমরা এই ছকটার দিকে তাকাবে। এ বচনে আবর্তন কি করা আছে? আই করা আছে। আমি সোজাসুজি আই লিখে দিলাম। আয়ের পরিমাণটা কি? কোনো বিদেহপত্রা উদ্দেশ্যতে আসবে, এখানে মূল্যবান। বাক্যটাকে কমপ্লিট করার জন্য বস্তু কথাটা লিখে দিতে পারো, মূল্যবান বস্তু। গুণটাতে একই থাকবে, হয় পুস্তক। আবর্তিত। আচ্ছা, দেখো, সকল পুস্তক হয় মূল্যবান, কোনো মূল্যবান বস্তু হয় পুস্তক। এটা আবর্তন আমার হয়ে গেল কমপ্লিট। এইটুকু কাজ, খুব বেশি যে পরিশ্রম তা কিন্তু না, একটু মাথায় রেখে করতে হবে শুধু। আরেকটা উদাহরণ লিখি। দেবতারা দানব নয়। দেখো, এটা ই বচন হবে। কোনো দেবতা নয় দানব, তাহলে এটা আবর্তনীয়। এটাকে আমি আবর্তন করব। ই বচনে আবর্তন কি? ই বচনের পরিমাণ কোনো, দানবটা এদিকে আসবে, কোনো দানব, গুণটা নয়, দেবতা। খুব ইজি, একটু মাথা খাটিয়ে করতে হবে শুধু, হয়ে গেল উত্তর। ঠিক আছে, মুছে দিচ্ছি এটা, তোমরা পারলে এগুলো লিখে নাও। এবার নেক্সট দেখো, ব্যবসায়ীরা কদাচিৎ সৎ। এটাকে প্রথমে বচনে করব। কদাচিৎ কচিৎ থাকলে কি বচন হয়? হাঁ বাচক থাকলে হবে ও বচন, আর না বাচক থাকলে হবে আই বচন। এটা হাঁ বাচক, তাহলে ও বচন হবে।
কোনো ব্যবসায়ী নয় সৎ। এটা আবর্তনীয়, এটা হচ্ছে আবর্তনীয়। এবার দেখো ও বচন আছে, তো ও বচনে আবর্তন কি হবে? ক্রস। ও বচনে আবর্তন হবে না। তাহলে কি লিখবো আমি এখানে? ও বচনের আবর্তন সম্ভব নয়। ও বচনে আবর্তন সম্ভব নয়। ঠিক আছে, এবার এই কটা আমি আলোচনা করলাম। এরপরে তোমরা বাড়িতে তোমাদের তোমাদের বই আছে, অনুশীলনী দেখবে। আমি কয়েকটা তোমাদের স্লাইডে কয়েকটা দেখিয়ে দিচ্ছি অনুশীলনী। আরেকটা বিষয় এখানে বলে দিই, তোমাদের এই অধ্যায় থেকে যে কোশ্চিন হবে, এই অধ্যায় থেকে কোশ্চিন হবে তোমাদের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চিন হবে একটা, 1 নম্বরের। আর ব্রড অ্যান্সার টাইপ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চিন হবে একটা 8 নম্বরের কোশ্চিন। টোটাল 9 নম্বরের কোশ্চিন থাকবে। একটা বড় কোশ্চিন তোমাদের এখান থেকে আসছে। অতএব এই অধ্যায়টাকে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এবার কতগুলো বচনকে যে কিভাবে আমরা আবর্তন করব, কতগুলো উদাহরণ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি স্লাইডে, তোমরা একটু ভালো করে দেখে নাও। আচ্ছা দেখো, যে এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে যেগুলো আবর্তন। আমি এটা তো করে দিলাম, প্রত্যেকটি পুস্তক মূল্যবান। দেবতারা দানব নয়, ব্যবসায়ীরা কদাচিৎ সৎ হয়, তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো। কেবলমাত্র বৈজ্ঞানিকরাই প্রগতিশীল, দুষ্ট লোকেরা সাধারণত মিষ্টভাষী হয়, অধিকাংশ শিক্ষিত ব্যক্তি সাম্যবাদী, কোনো কিছু যুগপৎ সাদা ও কালো নয়, সৎ লোক স্বার্থপর নয়। এগুলো তোমাদের করে দেখিয়ে দিতাম তোমাদের আর কি, যেহেতু সময় খুব কম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আরও কিছু উদাহরণ আছে আমার স্লাইডে দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো। মানুষ মাত্রই সুখী, মানুষ সাধারণত স্বার্থপর, মানুষ অবশ্যই স্বার্থপর, মানুষ কখনোই স্বার্থপর নয়, মাঝে মাঝে মানুষ স্বার্থপর নয়, ধনীরা সুখী, কেবলমাত্র শিশুরাই সরল, সব মানুষই অসৎ নয়, ফুল সুগন্ধিযুক্ত। আরও কিছু আছে, আমি সবটা পড়ছি না। তোমরা তোমাদের যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকটা তোমরা লক্ষ্য করবে। টেক্সট বুকে কিন্তু প্রচুর উদাহরণ দেওয়া আছে। সেই উদাহরণগুলোকে তোমরা একে একে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। কারণ লজিকের একটা বিষয় আছে যে তোমাদের লজিকের যে বিষয় আছে, বিষয়টাকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে যদি না পড়ো, বাড়িতে যদি বারে বারে যদি প্র্যাকটিস যদি না করো, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়িতে এগুলো বারে বারে অভ্যাস করতে হবে। যেগুলো তোমাদের অসুবিধা হবে, তোমাদের বিষয় শিক্ষক রয়েছেন, তাদের সঙ্গে তোমরা যোগাযোগ করবে। সেই বিষয় শিক্ষক তোমাদের নিশ্চয়ই সেটা সমাধান করে দিবে আর কি। অবশ্যই সমাধান করে দিবে। আর বারে বারে প্র্যাকটিস করবে। কোনো অসুবিধা হলে সেটা আবার পুনরায় চেষ্টা করবে। আর এই সময়কালে তোমাদেরকে বারবার বলবো, যেটা তোমরা বাড়ির বাইরে খুব কম বেরোবে আর কি। নেহাত প্রয়োজন না থাকলে বাড়ির ভিতরেই থাকবে। আর পড়াশোনাটাকে কিন্তু বন্ধ করলে চলবে না, পড়াশোনার কাজটাকে চালিয়ে যেতে হবে। কারণ তোমাদের সামনেই কিছুদিন পরেই 2021 সালে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কোনো রকমভাবে তোমরা ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। তোমরা বাড়িতে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই।